ইসরায়েল রাষ্ট্রটা তো খুব ছোট, আমাদের চট্টগ্রাম বিভাগের চেয়েও ছোট। এই রাষ্ট্রটার উপর যদি শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পুরো রাষ্ট্র ব্যবস্থাটা আপনার মানে রাষ্ট্র বলতেই থাকবে না, এটা অস্তিত্বহীন হয়ে যাবে। এর মধ্যে শিশু, বৃদ্ধ, মহিলা বাদ দিলে 20-25 লাখের একটা সেনাবাহিনীর মানে রিজার্ভ ফোর্স সহ তাদের এঙ্গেজমেন্ট। এই সেনাবাহিনীগুলো লম্বা যুদ্ধে জড়ায় আছে, গাজা যুদ্ধে জড়ায় আছে। তাদের যে উৎপাদন ব্যবস্থা, আইটি সেক্টর উৎপাদন সব ধস নেমে গেছে, অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাই ইসরায়েল চাইলেই এখানে ইরানের সাথে যুদ্ধ করতে পারবে, একেবারে ব্যাপারটা এরকম সহজ বিষয় না। যার কারণে ইসরায়েল চাচ্ছে যে আমেরিকা যুদ্ধ করুক লার্জ স্কেলে। আমেরিকা ইরানের ইস্যুতে তো তাদের প্রতিপক্ষ যারা, বিশেষ করে ইরানের প্রতিপক্ষ রাষ্ট্রগুলো যারা আছে, তারা তো বিভিন্ন রকম ষড়যন্ত্র করে, এটাই স্বাভাবিক। তবে এখন সকলের একটা ফোকাস ছিল হচ্ছে আমেরিকাতে নেতানিয়াহুর ট্রাম্পের বৈঠকটা। আর সেখানে একটা ছবিও ভাইরাল হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন যে সিনেটর কীভাবে তার সাথে কথা বলেছে তাচ্ছিল্যের স্বরে। আসলে এই সফরটাকে আপনারা কীভাবে দেখেন, বৈঠকটাকে কীভাবে দেখেন, বা এখানে কী বার্তা আসতে পারে? ধন্যবাদ হাসান সাইদুল ভাই। প্রথম বিষয় হচ্ছে সিনেটের যে আপনার ডেমোক্রেটের সে হাফ প্যান্ট পরা ছিল এবং পায়ের উপর পা দিয়ে বসেছিল। এটা আসলে চরম তাচ্ছিল্য। একটা রাষ্ট্রের প্রধান, তার সামনে হাফ প্যান্ট পরে পায়ের উপর পা তুলে বসা মানে হচ্ছে তুমি রাষ্ট্রপ্রধান হতে পারো, তুমি আমার কাছে ভ্যালুলেস। আসলে এই পুরা চিত্রটা আপনি যদি মনে করেন যে বর্তমানে নেতানিয়াহুর যে ভ্যালু, পুরো আমেরিকানদের কাছে সে ভ্যালুলেস হয়ে গেছে। কেন ভ্যালুলেস হয়েছে? সহজ হিসাব, আমেরিকাকে নিয়ে তো সে একটা চরম বিপদের মধ্যে ফেলে দিছে। এবং আপনি জানেন, প্রথম যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে, আমরা দেখলাম যে এর চেয়ে বেশি মানে নেতানিয়াহু এত বেশি এঙ্গেজমেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে যে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করলো, আপনার এই ইরান চুক্তি থেকে বের হয়ে গেল, কঠোর নিষেধাজ্ঞা দিল ইরানের উপরে, ইরানের আপনার ফিলিস্তিনিদের যে গণহত্যা, গাজা গণহত্যাকে সে বৈধতা দিল, আন্তর্জাতিক আদালত যখন গণহত্যাকে মার্ক করার চেষ্টা করলো, নেতানিয়াহুর উপর আপনার জারি করলো, কি বলে এটাকে, হুলিয়া মানে ওয়ারেন্ট জারি করলো, তখন ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওই বিচার ব্যবস্থা, বিচারকদের উপর আপনার নিষেধাজ্ঞা দিল। শুধু নিষেধাজ্ঞা দিয়ে থামলো না, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে ফেলাইলো। তার মানে কতটা ফ্যাসিনেশন ছিল আপনার এই নেতানিয়াহুর প্রতি আপনার এই ডোনাল্ড ট্রাম্প। সেই নেতানিয়াহুর প্রতি এখন চরম বিরক্ত ডোনাল্ড ট্রাম্প। আপনি বলতে পারেন ভাই, বিরক্ত হলে নিউ ইয়র্ক আমেরিকায় তাদের বৈঠক হলো কীভাবে? বৈঠকটা হয়েছে ভাই একটা ক্রাইসিস মুভমেন্টকে সামনে রেখে। কারণ হচ্ছে আপনি জানেন, তুরস্কের সাথে P-35 বিমান দিচ্ছে, এটা নিয়ে ইসরায়েল উদ্বেগ জানাইছে। সৌদি আরবকে পরমাণু অস্ত্র দিচ্ছে, এটা নিয়ে ইসরায়েল উদ্বেগ জানাইছে। তারপর হচ্ছে আপনার ইরান ইস্যুতে আপনার ইসরায়েল উদ্বেগ জানাচ্ছে। অক্টোবরের নির্বাচন, সব কিছু মিলে ডোনাল্ড ট্রাম্প মনে করলো যে এতটুকু স্পেস অন্তত রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে দিতে হয়। এটা ব্যক্তি নেতানিয়াহুকে সে দেয় নাই, রাষ্ট্রের কথা শোনার জন্য সে তাকে স্পেসটা দিয়েছে। আপনি জানেন যে বারবারই ইসরায়েল চাচ্ছে যুদ্ধটা লার্জ স্কেলে হোক, কিন্তু সে নিজে থাকতে চাচ্ছে না। আশ্চর্যের বিষয় হচ্ছে সে বড় পরিসরে যুদ্ধ চাচ্ছে, কিন্তু সে নিজে থাকতে চাচ্ছে না। আপনি আশ্চর্য হবেন যে এখন আপনার এই যে ইসরায়েলের যারা মন্ত্রী, বিশেষ করে অর্থমন্ত্রী স্মোট্রিচ এবং অন্য অন্য অনেক মন্ত্রী আমি বক্তব্য শুনলাম, তারপর হচ্ছে সাবেক সেনাপ্রধান, সাবেক গোয়েন্দা প্রধান, ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী কলামিস্ট যারা, তাদের কলাম পড়লাম হারাজ পত্রিকায়, ইসরায়েল টাইমসে, জেরুজালেম টাইমসে পড়লাম। তাতে যেটা আমরা বুঝতেছি, ইসরায়েল এখন আর ইরানের সাথে যুদ্ধতে যেতে চাচ্ছে না। এটা কয়েকটা কারণ হতে পারে। একটা কারণ আমি আপনার অনুষ্ঠানে বর্ণনা করছি, ইসরায়েলের বা আন্তর্জাতিক অনেক বিশেষজ্ঞ মনে করে ইরানের কাছে অলরেডি পারমাণবিক বোমা তৈরি করে ফেলছে ইরান, এটা অনেকের ধারণা। দ্বিতীয় বিষয় হচ্ছে, ইরান যদি পাল্টা হামলা আবার ইসরায়েলে শুরু করে, আপনাকে গত অনুষ্ঠানে বলছিলাম যে ইসরায়েল রাষ্ট্রটা তো খুব ছোট, আমাদের চট্টগ্রাম বিভাগের চেয়েও ছোট, ঢাকা বিভাগের চেয়ে একটু বড়, আর চট্টগ্রাম বিভাগের চেয়ে ছোট। এই রাষ্ট্রটার উপর যদি একেবারে পিন পয়েন্টে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে, আপনার শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পুরো রাষ্ট্র ব্যবস্থাটা আপনার মানে রাষ্ট্র বলতেই থাকবে না, এটা অস্তিত্বহীন হয়ে যাবে। তৃতীয় বিষয় হচ্ছে, আপনার ইসরায়েলের লোক সংখ্যা তো খুব বেশি না। আপনি জানেন যে 96 লাখ থেকে 97 লাখ, তার মধ্যে 18-19 লাখ বা 20 লাখ সম্ভবত মুসলিম, 77 বা 78 লাখ হচ্ছে ইহুদি ধর্মের। সেই 77-78 লাখের মধ্যে আবার দেশ ছেড়ে পালাইছে 1 লাখের মতো, এবং অনেকে এর মধ্যে শিশু, বৃদ্ধ, মহিলা বাদ দিলে 20-25 লাখের একটা সেনাবাহিনীর মানে রিজার্ভ ফোর্স সহ তাদের এঙ্গেজমেন্ট। তার মধ্যে লিবিয়া টিবিয়া তাদের বাউন্ডারি পাহারা দিতে দিতেই আপনার অর্ধেক লোক চলে যায়, অর্ধেক সেনাবাহিনী চলে যায়। এই সেনাবাহিনীগুলো লম্বা যুদ্ধে জড়ায় আছে, গাজা যুদ্ধে জড়ায় আছে।
এই যুদ্ধে জড়ানোর কারণে তাদের যে উৎপাদন ব্যবস্থা, তাদের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা উৎপাদন, তাদের হচ্ছে আইটি সেক্টর উৎপাদন সব ধস নেমে গেছে, অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাই ইসরায়েল চাইলেই এখানে ইরানের সাথে যুদ্ধ করতে পারবে, একেবারে ব্যাপারটা এরকম সহজ বিষয় না। যার কারণে ইসরায়েল চাচ্ছে যে আমেরিকা যুদ্ধ করুক লার্জ স্কেলে, এবং তাদের কলামিস্টরা যে আপনার জেরুজালেম টাইমস একটা কলাম পড়লাম, সেখানে তারা লিখছে যে এই মুহূর্তে ইরানের উপর যত বেশি বোমা হামলা করতেছে আমেরিকা, ইরানের জাতীয় ঐক্য তত বাড়তেছে। আমেরিকার উচিত এই মুহূর্তে বোমা হামলা বন্ধ করে দিয়ে ইরানকে কঠিন অবরোধ আরোপ করা। সেটা কি অবরোধ? এতদিন আপনার আকাশপথ অবরোধ দিচ্ছে, নৌ অবরোধ দিচ্ছে, তারা বলছে ভূমি অবরোধ দিতে। ভূমি অবরোধটা কি? আপনি জানেন ইরানের সাথে 7টা বা 8টা দেশের বাউন্ডারি আছে, গাজার মতো 4 দিক দিয়ে তারা বলতেছে 4 দিক দিয়ে ইরানে কোনো কিছু ঢোকাও যাবে না, ইরান থেকে কোনো কিছু বের করতে দেওয়া যাবে না। তাহলে ইরানে দুর্ভিক্ষ তৈরি হবে, ইরানের মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে এবং ইরান ধসে যাবে। কিন্তু এই নেতানিয়াহুর এসব কথা এখন আর ডোনাল্ড ট্রাম্প কনভিন্স হচ্ছে না, কারণ ডোনাল্ড ট্রাম্প বুঝে ফেলছে নেতানিয়াহুর কথার কোনো ভ্যালু নাই। এবং নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে নতুনভাবে যে ভূমি অবরোধের প্রস্তাব দিচ্ছে, সে বলছে যে আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে এই বিষয়গুলো। তখন ডোনাল্ড ট্রাম্প হয়তো বা কিছু বলে নাই, বাট আন্তর্জাতিক মিডিয়ায় যে নিউজগুলো আসছে তাতে যেটা বোঝা গেছে যে নেতানিয়াহুর প্রতি বিন্দুমাত্র আর এখন আস্থা রাখতে পারতেছে না। এবং আমরা যেই মোসাদকে পৃথিবীর 1 নাম্বার মনে করতাম, কি বলে গোয়েন্দা সংস্থা মনে করতাম, আমরা তাদের অনেক দুর্বলতা এখন চোখের সামনে দেখতেছি। প্রথম দুর্বলতাটা কি যদি আপনাকে বলে আপনি নিজেও বুঝবেন। মোস্তফা খামেনি প্রায় অর্ধ বছর হয়ে গেছে, তাকে খুঁজে পাচ্ছে না, ট্রেস আউট করতে পারতেছে না। এটা তো একটা চরম গোয়েন্দা ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা কি? 7ই অক্টোবরে যে গাজা থেকে ইসরায়েলে হামলা চালালো, কত বড় অ্যারেঞ্জমেন্ট নিয়ে হামলা চালালো, তারা একেবারে তাদের দেশের গায়ের সাথে গা লাগানো গাজা, তারা কোনো গোয়েন্দা অগ্রিম তথ্য পায় নাই। তার মানে ওদের গোয়েন্দা ব্যর্থতা। তৃতীয় ব্যর্থতা কি আমরা দেখলাম? ইরানে যে এরকম একটা হামলা করলে ভয়ঙ্কর পাল্টা হামলা, বা ইরানের যে এত মজুদ ক্ষেপণাস্ত্র ছিল, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ছিল, ব্যালিস্টিক মিসাইল ছিল, বা বিভিন্ন রকমের অত্যাধুনিক অস্ত্র ছিল, এই ধারণাও তাদের ছিল না। এখানে গোয়েন্দা তথ্য ব্যর্থ। চতুর্থ ব্যর্থতা আমরা কোথায় দেখলাম? যে আপনি জানেন ইরানের একটা স্কুলে হামলা হয়েছে, 156 জন মানুষ মারা গেছে, শিশু সহ, এবং 130 জন শিশু ইনস্ট্যান্ট ওখানে মারা গেছে। সেই শিশুটা মৃত্যুর কারণে কিন্তু পুরো যুদ্ধের মোড় ঘুরে গেছে। আপনি বলতে পারেন কেন নাজমুল ভাই শিশু মৃত্যুর সাথে যুদ্ধের মোড়টা কীভাবে ঘুরলো? আপনি জানেন 28শে ফেব্রুয়ারি আক্রমণের কিছুদিন আগে ইরানে ব্যাপক গণ অভ্যুত্থান হয়েছিল। বাংলাদেশ কি তার চেয়ে 10 গুণ গণ অভ্যুত্থান হয়েছিল, এবং সেখানে সরকারি বেসরকারি হিসেবে 7,000 মানুষ মেরে ফেলছে। বাংলাদেশের মানুষ মরছে কতজন? জাতিসংঘের হিসেবে 1400 মানুষ। বাংলাদেশ থেকে 5 গুণ বেশি মানুষ মারা গেছে, এবং সরকার পয়রা যাবে অবস্থায়। সে অবস্থায় পুরা রাষ্ট্র ব্যবস্থা সরকারের বিরুদ্ধে চলে গেছে। তো ওইখানে একটা ভুল আক্রমণ পুরা জাতিকে ঐক্য করে ফেলাইছে। তারা একটা স্কুলে হামলা করলো, স্কুলে 130 জন বাচ্চা মারা গেল, পুরা জাতি কান্নায় ভাসাইয়া দিল যে না, এখন আমরা যাই করি আমাদের দেশের সরকারের বিরুদ্ধে আমাদের মন মানসিকতা থাকলেও আমরা এটা ভুলে গেছি, দেশের স্বার্থে আমরা এখন সবাই আবার এক। এই ইরান জাতি আবার ঐক্য হয়ে গেল। এবং সেই ভুল বার্তাটা কী ছিল? আইআরজিসির একটা অফিস ওই স্কুলের পাশে ছিল, এবং সেটা পুরাতন তথ্য। এই অফিস অনেক আগে সরে গেছে, অর্থাৎ পুরাতন একটা গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ওই আইআরজিসি অফিস অ্যাটাক করতে গিয়ে স্কুলটা অ্যাটাক হয়ে গেছে। তার মানে এখানে আমরা দেখলাম যে ইসরায়েলের একটা ব্যাপক ভুল গোয়েন্দা তথ্য আপনার কাজ করেছে। তারপর আপনি জানেন যে এই ডোনাল্ড ট্রাম্পের কানে গুলি লাগছিল নির্বাচনের আগে, মানে গুলিটা মাথায় লাগতো, জাস্ট 3 ইঞ্চি বা 4 ইঞ্চি ডিফারেন্ট করে এটা কানে লাগছিল, এবং কান ছিদ্র হয়ে গেছিল। ডোনাল্ড ট্রাম্প কোনো মতে বেঁচে যায়, যেটা আমরা বুঝতে পারি যে এটাও একটা তাদের বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতা। সর্বশেষ আহমেদিনেজাদ, সাবেক যে ইরানের প্রেসিডেন্ট, নিউ ইয়র্ক টাইমস তাকে নিয়ে একটা প্রতিবেদন লিখছিল, আপনি জানেন। সেই প্রতিবেদনে তারা উল্লেখ করছে যে আহমেদিনেজাদ মোসাদের এজেন্ট। কিন্তু আমরা যখন এটাকে বিশ্লেষণ করলাম, আন্তর্জাতিক বিভিন্ন নিউজ পড়ে চেষ্টা করলাম যে আসলে ব্যাপারটা কি, মোসাদের এজেন্ট হইলে আহমেদিনেজাদ কীভাবে আপনার আইআরজিসির গার্ডে থেকে আপনার আলী খামেনির জানাজায় অ্যাটেন্ড করলো? আর আইআরজিসি যদি জানতোই সে মোসাদের এজেন্ট, তাহলে তো ওই দিন ওরে ওইখানে গুলি করে তছনছ করে মেরে ফেলতো। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা এই আহমেদিনেজাদ সম্বন্ধে যখন আরও স্টাডি করা শুরু করলাম, তখন আমরা দেখলাম যে তারা যেসব তথ্যপাত্র দিয়ে নিউ ইয়র্ক টাইমস যে নিউজটা করছে, এটা শুনতে খুব রোমাঞ্চকর, কিন্তু পুরো একটা মানে মনে হলো যে নাটকীয় একটা জিনিস, নাটক সাজানো হয়েছে। পরবর্তীতে আমরা এটা আবিষ্কার করলাম। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের যখন এই প্রতিবেদনটা আমরা আন্তর্জাতিক মিডিয়াতে খোঁজ খবর নিলাম, তখন আপনি জানেন যে মোসাদ হচ্ছে ইসরায়েলের একটা বৈদেশিক গোয়েন্দা সংস্থা, মানে বিদেশে এরা কাজ করে। আর সামরিক আর একটা গোয়েন্দা সংস্থা আছে আপনি জানেন ইসরায়েলের, এটার নাম হচ্ছে আমান। এই আমান যেমন আমাদের দেশে পিবিআই আছে, সিআইডি আছে, ডিবি আছে, ডিজিএফআই আছে, এরকমই আমানটার সাথে মোসাদের সবসময় একটা প্রতিযোগিতা চলে।
এবং তারা একজন আরেকজনকে বড় করে দেখানোর জন্য, আপনি জানেন মোসাদ হচ্ছে সরাসরি নেতানিয়াহুর আন্ডারে। তাই নেতানিয়াহু নিউ ইয়র্ক টাইমসে এই নিউজটার মাধ্যমে বুঝাইতে চাচ্ছে যে আমাদের অনেক বড় একটা সফলতা, আমরা ওই দেশের একটা সাবেক প্রেসিডেন্টকে আমাদের এজেন্ট বানাইতে পারছি। এটা একটা বড় ক্রেডিট না? এই ক্রেডিটটা নিতে যেহেতু অক্টোবরের নির্বাচন, এটা গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে ফুলায় ফাঁপায় নিউজটা করাইছে। আর আমান এই নিউজটা হওয়ার পরপরই আমানের কাছে যখন বিভিন্ন তাদের পত্রিকা জানতে চেয়েছিল গণমাধ্যম যে আসলে চিত্রটা কী, বলছে পুরা ভুয়া নিউজ এটা 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 এই ধরনের নিউজ আসলে মানে যে ফ্রেমে তারা নিউজটা করছে, যেভাবে তারা তথ্যপত্র দিচ্ছে, এই তথ্যপত্রতে গোয়েন্দা সংস্থা কখনো এভাবে কাজ করে না। তার মানে আমরা বুঝলাম যে আসলেই আপনার ইসরায়েলি গোয়েন্দা সংস্থাটা আমরা বাইরে থেকে যতটা মনে করি, যতটা সুচারু এরা, আসলে এতটা সুচারু এরা না। যদি এতটা সুচারু হইতো তাহলে তো ইরানের সাথে তারা এরকম নাস্তানুবোধ হইতো না। এবং তাদের এখন অবস্থা রাহি রাহি অবস্থা। আপনি জানেন যে সারা বিশ্বে এখন ইসরায়েল বিরোধী একটা চরম অবস্থান বিরাজ করতেছে। ইউরোপের মতো দেশ, আমেরিকার মতো দেশ, আফ্রিকার মতো দেশ, মানে সারা পৃথিবী থেকে তাদের এখন ঘৃণা একটা তাদের উপর চলে আসছে। যার কারণে আমার যেটা মনে হচ্ছে যে ইসরায়েলিরা যেভাবে নিজেদেরকে একটা সময় মানুষের সিম্প্যাথির জায়গায় ছিল ইউরোপের, এই সিম্প্যাথির জায়গা থেকে তারা বের হয়ে আসছে এবং এখন ডে বাই ডে তারা সংকুচিত হয়ে আসতেছে। সর্বোপরি যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আশ্চর্য করছে, নেতানিয়াহুর একটা ভাষণ। সেই ভাষণে সে বারবার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংয়ের পর সে একটা ভাষণ দিছে যে আমেরিকার তরুণদের প্রতি, আমেরিকার জনগণের প্রতি সে আহ্বান করতেছে যে তোমরা আমাদেরকে ভুল বুঝো না, তোমাদের কাছে যেসব তথ্যপত্র দেওয়া হচ্ছে এগুলি তোমরা একটু যাচাই বাছাই করো, এই সব তথ্য সঠিক না। দেখেন, যে তথ্য সন্ত্রাস ছিল একসময় ইসরায়েলিরা, সারা বিশ্বের মিডিয়া তারা একসময় আমরা জানতাম যে ম্যানেজ করতো। আল জাজিরা হওয়ার পর, মিডল ইস্ট মিরর হওয়ার পর, সামাজিক যোগাযোগ মাধ্যম হওয়ার পর, টিকটক হওয়ার পর, ফেসবুক হওয়ার পর, ইউটিউব হওয়ার পর তারা আর সব কিছু গোপন করে রাখতে পারলো না। সারা বিশ্বের কাছে তারা উলঙ্গ হয়ে গেল যে তারা কতটা বর্বর, কতটা অমানবিক, কতটা তাদের ভিতর নির্দয়। এই জিনিসগুলো যখন সারা পৃথিবীতে ওপেন হয়ে গেল, আমি তো বারবারই বলছিলাম তারা একটা গণহত্যা করছে, যে গণহত্যাটা আমরা সবাই স্মার্টফোনে দেখে ফেলছি। পৃথিবীর কোনো গণহত্যা মানুষ অন্য কোনো দেশ দেখে নাই। একটা গণহত্যা সারা পৃথিবী দেখে ফেলছে, 700 কোটি মানুষ। এটা হচ্ছে ইসরায়েলের গণহত্যাটা। যার কারণে তারা সারা পৃথিবীতে কোথাও স্পেস পাচ্ছে না। তারা তাদের তাদের আস্তে আস্তে সারা পৃথিবীতে তারা সংকুচিত হয়ে যাচ্ছে। এই কারণে আমেরিকার মতো দেশে গিয়ে সে একটা হৃদয় আকুতির আবেদন জানাচ্ছে যে তোমরা যা শুনো তা বিশ্বাস করো না, তোমরা যা দেখো তা বিশ্বাস করো না, তোমরা সকল তথ্য যাচাই বাছাই করার তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, এবং ইসরায়েলকে রক্ষা করা তোমাদের প্রতি আমাদের অনুরোধ রইল। এই যে একটা আকুতি, এই আকুতির মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি যে আসলে এই নেতানিয়াহু একেবারে শেষ পর্যায়ে ক্ষয়ের চূড়ান্ত মাত্রায় পৌঁছায় গেছে। হয়তো অক্টোবরের পর নেতানিয়াহু সরে যাবে, কিন্তু এর চেয়ে কঠোর কোনো নেতানিয়াহু আবার ইসরায়েলে আসতে পারে।